হে গাইজ, কেমন আছেন সবাই? তো হাতে সময় কম আর বলার আছে অনেক কিছু, তাই সরাসরি এই ভিডিওর মূল বিষয়ে যাচ্ছি। তো কিছু মানুষ, আপাতত শুধু মানুষই বলছি, ভিডিওর শেষ নাগাদ অকাট্যভাবে প্রমাণ করে দেব তারা কেমন মানুষ। তো এই মানুষদের দাবি আমি নাকি বিগত সরকারের দালাল ছিলাম। তো এর পিছনের কারণটা নিয়ে একটু বলি। তো সেই কোটা সংস্কার আন্দোলনের সময় কোটা সংস্কার বিষয়ে আমি তাদের পছন্দ মতো মতামত পোস্ট করিনি, এবং তার পরিপ্রেক্ষিতে তারা শুধুমাত্র আমার সেই মতের অমিলের কারণে অকথ্য ভাষায় আমাকে জঘন্যভাবে আক্রমণ করে। আমি তখন সেটা মুখ বুজে সহ্য না করে তাদের সেই অসভ্যতার প্রতিবাদ করেছিলাম। সর্বসাকুল্যে দুটো পোস্ট। প্রথমটা 16ই জুলাই কোটা সংস্কার বিষয়ে আমার মতামত, যেটা তাদের পছন্দ হয়নি, আর দ্বিতীয়টা 17ই জুলাই, যেটা ছিল তাদের সেই অসভ্য আক্রমণের প্রতিবাদ। কোনোটাতেই আমি সরকারের পক্ষে বা বিপক্ষে কিছুই বলিনি। এমনকি সেই সময় এই বিষয়ে আমি একটা ভিডিও এবং একটা লাইভও করেছিলাম, যেখানে আমি পরিষ্কারভাবে ছাত্রদের উপরে সরকারের হামলার প্রতিবাদ করেছি এবং আমার উপর তাদের অসভ্য আক্রমণেরও প্রতিবাদ করেছি। মজার ব্যাপার হলো, তারা একাধারে নিজেদের উপর সরকারের বর্বর হামলার প্রতিবাদ করছিল, আবার একই সময় তারাই আমার উপর বর্বর হামলা করে যাচ্ছিল, এবং সেটা যে তাদের জন্য কতটা হিপোক্রিটিক্যাল সেটাও সেই ভিডিও এবং লাইভে বুঝিয়ে বলেছিলাম। সেই দুই পোস্ট এবং ভিডিও আর লাইভ সহ যাবতীয় সব প্রমাণ এখনও আমার পেজে আছে, যে কেউ গিয়ে দেখতে পারেন। যাই হোক, তো এই সবই কিন্তু সেই এক দফা সরকার পতনের আন্দোলনের আগের ঘটনা, ঠিক আছে? কাজে এমনও না যে এক দফা সরকার পতনের আন্দোলনের সময় আমি সেই আন্দোলনের দাবির বিরুদ্ধে কিছু বলেছি। আরও মজার ব্যাপার হলো, আমি ছাড়াও কিন্তু আরও অনেকেরই কোটা সংস্কার বিষয়ে ভিন্ন মত ছিল, বিশেষ করে মুক্তিযোদ্ধার পরিবারদের। অবশ্যই ছাত্রদের দাবির সাথে তাদের মতের অমিল ছিল। তাহলে কি তারাও সবাই বিগত সরকারের দালাল হয়ে গেল? আর শুধুমাত্র সেই ভিন্ন মতের কারণে কাউকে আক্রমণ করা নিতান্তই অসভ্য এবং স্বৈরাচারী আচরণ। তো আমিও আবার একটু ঘাটতারা টাইপের মানুষ, না হলে কিন্তু জীবনের সৎ পথে চলে এত দূর আসতে পারতাম না। যখনই কেউ অসভ্যতা করেছে আমিও চুপচাপ বসে থাকি নাই। তো তারপরে অনেকে বলল, থাক ভাই, বাদ দেন, এদের কাজকর্ম নাই, আপনি ব্যস্ত মানুষ, এদের লেভেলে নামার দরকার নেই। আমি ভাবলাম ঠিক আছে, দিলাম বাদ। চুপচাপ দেখতে থাকলাম যে কতদিন এরা এভাবে মিথ্যা অপবাদ দিয়ে যেতে পারে। একসময় তো নিশ্চয়ই তাদের বিবেক জাগ্রত হবে, তাই না? তো তারপর 5ই আগস্ট আসলো, ছাত্রদের নেতৃত্বে সেই রক্ত ঝরানো সংগ্রামের সফল সমাপ্তি ঘটল বিজয়ের মাধ্যমে। ভাবলাম এরপর তো আর এরা মিথ্যা বলবে না নিশ্চয়ই, তাই না? কিন্তু না, তবু কিছু মানুষ মিথ্যা বলেই যেতে থাকলো। তো তখন একটা কথা শুনলাম যে আমার সেই মতামতের কারণে নাকি ছাত্রদের আন্দোলনের সময় সমস্যা হয়েছিল। আমি চিন্তা করে দেখলাম এটা খুবই যৌক্তিক কথা। আমার মতামতকে ছাত্রদের বিপক্ষে ব্যবহার করার সুযোগ ছিল, এবং তেমনটা যে হতে পারে সেটা আমার বোঝা উচিত ছিল। আমার মতামত দেওয়ার স্বাধীনতা অবশ্যই থাকা উচিত, এবং সেই মতের অমিলের কারণে তাদের অসভ্য আচরণ অবশ্যই ঠিক ছিল না। কিন্তু তাদের সেই অসভ্যতা আবার আমার ভুলকেও কিন্তু ঠিক করে দেয় না, তাই না? আমার ভুল আমার। কাজে আমি তৎক্ষণাৎ কোনোরকম অজুহাত না দিয়ে সরাসরি সেই ভুলের দায় স্বীকার করে ক্ষমা চেয়ে পোস্ট করলাম। অনেকেই আবার এতে অবাক হয়ে আমাকে বলল, কিন্তু আপনার মতামত তো ঠিক ছিল, তো তাহলে কেন ক্ষমা চাচ্ছেন? আমি তখন তাদেরকে বুঝিয়ে বললাম যে আমি জানি আমার মতামত ঠিক ছিল, এবং আমি আমার মতামতের জন্য ক্ষমা চাইনি, কিন্তু সেটা যে আন্দোলনের সেই কঠিন অবস্থায় ছাত্রদের বিপক্ষে ব্যবহার করার সুযোগ ছিল সেটা আমার বোঝা উচিত ছিল, এবং সেই না বোঝার ভুলের কারণে আমি ক্ষমা চাইছি। কিন্তু ভুল তো মানুষই করে, তাই না? কোনো অন্যায় তো করিনি, কারোর দালালিও করিনি। কেউ ভুল করলে কি আপনি তার উপর অসভ্যতা করতে পারেন? পারেন না। অসভ্যতা কোনো ভুল নয়, অসভ্যতা অন্যায়, এবং কোনো সভ্য মানুষের উপরে অসভ্যতা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। তো যাই হোক, ভাবলাম সেই ভুলের জন্য ক্ষমা চেয়ে পোস্টের পর আর কি অভিযোগ থাকতে পারে? অন্তত এরপর তো আর কারো মিথ্যে অপবাদ দেওয়া চালিয়ে যাবার কোনোই কারণ থাকতে পারে না। কিন্তু খারাপ কাজ করার একটা সমস্যা হলো কি জানেন? এটা আসলে এক ধরনের আসক্তি। এটা একটা রোগে পরিণত হয়। যেমন ধরুন, যারা একবার গালি দেওয়া শুরু করে তারা কিন্তু আর থামতে পারে না, আজীবন গালাগালি করে যায়। তেমনি অসভ্যতা করতে করতেও মানুষ এমন অবস্থায় চলে যায় যে একসময় তারা পিটিয়ে মানুষ মেরে ফেলে। কেউ নিশ্চয়ই একদিন হঠাৎ ঘুম থেকে উঠে ঠিক করে না যে চল যাই আজকে কাউকে পিটিয়ে মেরে ফেলি। তারা এভাবেই অসভ্যতা করতে করতে এতটাই আসক্ত হয়ে যায় যে একসময় তেমনই ভয়াবহ কিছু একটা করে ফেলে। তেমনি যারা অন্যায় করে বা মিথ্যা বলে, তারাও কিন্তু অন্যায় করতে করতে, মিথ্যা বলতে বলতে দিন দিন আরও বড় অন্যায় করে এবং আরও বড় মিথ্যা বলে। এরা আর কোনোদিন থামতে পারে না। তো চলুন দেখা যাক এমন মানুষগুলো যারা আমাকে বিগত সরকারের দালাল অপবাদ দিচ্ছেন সেটা আসলে কতটা সত্যি। বাস্তবতা হলো, দেখা যাবে এদের বেশিরভাগ 12 মাস আগেও সরকারের বিরুদ্ধে সম্ভবত 12টা কথাও কোনো দিন বলার সাহস পায়নি। আর আমি সেই 12 বছর আগে থেকে সরকারের নানান স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে বলে এসেছি। আজকে যত পোস্ট দেখাবো সব আমার ফেসবুক প্রোফাইল এবং পেজে আছে। সন্দেহ থাকলে নিজে গিয়ে দেখে নেবেন, ঠিক আছে? তো চলুন শুরু করি। 1 জুন 2012 এই পোস্ট দেখুন,
যেখানে আমি সরাসরি সরকারের স্বৈরাচারী কার্যকলাপের বিরুদ্ধে লিখেছি। তো এই যদি সরকারের দালালের কাজ হতো বা এমনভাবে বলার সাহস যদি আপনাদের সবার সেই সময় থাকতো, তাহলে কিন্তু কাহিনী এতদূর গড়াতো না, আর এই 2024-এ এসে এতগুলো মানুষকে প্রাণ দিতে হতো না। বাংলাদেশের দুর্ভাগ্য যে আমাদের মতো মানুষের সংখ্যা নিতান্তই নগণ্য, যারা কখনো কারো পরোয়া না করে যখন যেটা ঠিক মনে হয়েছে অবলীলায় সেটাই বলে গিয়েছে। বিগত সরকারেরও পরোয়া করেনি, আবার এখন এই ছাত্রদেরও পরোয়া করে না। কোনোদিন অন্ধভাবে পক্ষ নেয়নি, কারো দালালি করেনি। আসলে এমন মানুষ থাকাটা যে সম্ভব, সেটাই আর এখন আমাদের দেশের বহু মানুষ কল্পনাই করতে পারে না। ভাবটা এমন যেন সবাইকেই নিশ্চয়ই কারো না কারো দালাল হতেই হবে। তো যাই হোক, এরপর এই পোস্টে নৌমন্ত্রীর আচরণের সমালোচনা করেছিলাম। মন্ত্রী হয়েছে তো কী হয়েছে, ছেড়ে দেয়নি। এরপর এই পোস্টে 2013 সেই ভয়াল কালো রাতে হেফাজতের উপর যে সরকার নির্মমভাবে আক্রমণ করেছিল তার বিরুদ্ধে লিখেছিলাম। একটু লম্বা পোস্ট, পড়তে চাইলে আমার প্রোফাইলে গিয়ে পড়তে পারেন। ঠিকানা হলো facebook.com/ আমার নামের প্রথম অংশ অর্থাৎ জাহিদ, অথবা ভিডিও পজ করেও পড়ে নিতে পারেন। আমার হাতে সময় কম, কিন্তু প্রমাণ অনেক, তাই চলতে থাকবো। এরপর 2013 শেষে এসে যখন আসন্ন নির্বাচন, মোট কথা চুরির নীল নকশা শুরু হলো, তখন আপনারা কোথায় ঘুমিয়েছিলেন আমি জানি না, কিন্তু আমি কিন্তু ঠিকই লিখে গেছি তার বিরুদ্ধে। দেখুন, কি আর বলবো, 1975-এর সেই অগণতান্ত্রিক বাকশাল ব্যবস্থার ইতিহাস আপনারা মাত্র এখন এসে শিখছেন। এখানে দেখুন, আমি সেটা মনে করিয়ে দিয়েছিলাম সেই 2013-তে, যখন নির্বাচন সামনে রেখে সরকার আবার সেই বাকশাল কায়েম করার পদক্ষেপ নিচ্ছিল। আপনারা অনেকেই হয়তো তখন না বুঝেই সরকারের পক্ষ নিয়েছিলেন, আর বাকিরা হয়তো বুঝেও না বোঝার ভান করে ঘুমিয়েছিলেন। কিন্তু একটা প্রশ্ন হলো, বাংলাদেশের নাগরিক হয়েও আপনারা কেন জানতেন না সেই বাকশালের ইতিহাস? জবাব দিতে পারবেন? পারবেন না। যাই হোক, তারপর সেই 2014-তে পাসপোর্ট অফিসে গিয়ে স্বয়ং সেনাবাহিনীর সদস্যের ঘুষ খাওয়ার মুখোমুখি হতে হলো। নৈতিক কারণে আমি কখনোই ঘুষ দিতে চাইতাম না, আর তাই দেশে থাকতে জীবনে কোনো দিন সরকারি অফিসে গিয়ে কোনো কাজ ঠিকমতো করতে পারিনি। তো ওই যে বললাম না, আমি আবার একটু ঘাটতারা টাইপের মানুষ। যত যাই হোক না কেন, ঘুষ আমি দেব না। তো এই প্রতিজ্ঞা করে সব ঘুষখোর সরকারি চাকুরে আর সেই দুর্নীতিবাজ সরকারকে পিছনে ফেলে বহু পরিশ্রম করে বিদেশে যাবার পথ তৈরি শুরু করলাম। পরিবারের কাছ থেকে একটা টাকাও নিইনি, একদম শূন্য পকেটে দেশ ছেড়ে এসেছিলাম। তো যাই হোক, চলতে থাকি। 2014 সেপ্টেম্বরে এসে তখনকার এক মন্ত্রীর মুখে এমনকি হজ করার মতো পবিত্র একটা জিনিস নিয়ে পর্যন্ত অত্যন্ত নোংরা কথা শুনতে হলো। তো সেটা নিয়েও কিন্তু লিখেছিলাম। মন্ত্রী হয়েছে তো কী হয়েছে, পরোয়া করিনি। 2015-তে, অর্থাৎ প্রায় 1 দশক আগে, এই জাফর ইকবাল যে কত বড় ভণ্ড ছিল সেটা নিয়ে লিখেছিলাম। তখন কিন্তু বহু মানুষ আমার পর খেপে গিয়েছিল। এখন তারা কোথায়? মানে আপনারা এতদিনে যা শিখছেন, আমি কিন্তু সেটা সেই বহু বছর আগেই লিখে দিয়েছিলাম। এমনও কিন্তু না যে আমি একদম সবার ক্ষেত্রেই শুধু নেতিবাচক লিখেছি। যাদের বেলায় লিখেছি তারা ঠিকই সময়ের সাথে সাথে আমার কথা সত্য প্রমাণ করে দিয়েছে। মোটেই সেই সব ভণ্ডদের মতো না যে মতের অমিল হলো তো দেই বানিয়ে সরকারের দালাল। আর এখন এই ভিডিওতে আমি তাদের সেই ভণ্ডামির হাটে হাড়ি ভেঙে দিচ্ছি আর কি। যাই হোক, তারপর সরকার যে এডুকেশন ভ্যাট নিয়ে কি একটা বাজে কাজ করলো, সেটার বিরুদ্ধেও আন্দোলন করার কথা তখনই লিখেছিলাম। সেই সময় সরকারের অবস্থা এতটাই স্বৈরাচারী হয়ে উঠল যে একসময় সরাসরি বলেই ফেলল যে বাংলাদেশে নাকি ধার্মিকের কোনো স্থান নাই। চিন্তা করতে পারেন? আমি পারি নাই, এখনও পারি না। কিন্তু তখন আপনারা কোথায় ঘুমায়েছিলেন? তো তার কিছুদিন পর আরেক পণ্ডিত সরকারের কাছে প্রস্তাব দিল যে সব প্রবাসীদের তাদের আয়ের 3% নাকি সরকারকে দিয়ে দিতে হবে, না হলে নাকি দেশেই ঢুকতে দিবে না। যে রেমিটেন্স দিয়ে দেশ চলে, সেই রেমিটেন্স যোদ্ধাদের দেশে ঢোকার জন্য নাকি সরকারকে তাদের আয়ের একটা অংশ দিয়ে দিতে হবে। কত বড় নষ্ট মানুষ, কতটা স্বৈরাচারী একটা সরকারকে এমন কিছু প্রস্তাব করার কথা চিন্তা করতে পারে? অনেক লম্বা পোস্ট, চাইলে ভিডিও থামিয়ে পড়ে নেবেন, আমি চলতে থাকি। তারপর সরকার ফেসবুক ব্যান করে দিল। যে দেশে সরকার এমন কিছু করতে পারে সেটা কোনো স্বাধীন দেশ হতে পারে না। আমি কিন্তু ঠিকই লিখে গেছি, কারো পরোয়া করি নাই। এরপর 2016 শুরুতে পুলিশের অসভ্যতার বিরুদ্ধে লিখেছিলাম। তারপর প্রায় বছর দুয়েক কিছু জটিল ব্যক্তিগত কারণে খুব বেশি লেখালেখি সম্ভব হয়নি। অনেকে হয়তো কারণটা জানেন, কিছু ভিডিওতে আমি বলেছি। বেশ লম্বা কাহিনী, কাজে এখানে আর বললাম না। তো এর মধ্যেও 2017-তে যখন আমার দেশ পত্রিকা সরকারের অনেকগুলো মন্ত্রী এমপিদের সেই অন্ধকার জগতের কার্যকলাপ নিয়ে প্রতিবেদন ছেপে দিল, সেটা নিয়েও লিখেছিলাম। এখন অবশ্য সেই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেলে ভরে দিল আমাদের এখনকার সরকার, যেটা অবশ্যই অন্যায় হয়েছে। এই সরকারকেও কিন্তু আমি ছেড়ে দেব না।
যতই আফসোস লিখ বলুক আর দালাল ট্যাগ দিক, আমি যেটা বলার সেটা ঠিকই বলে যাব। প্রোফাইল লক করে গর্তে লুকিয়ে মানুষকে ট্যাগ দেওয়া বা হাহা রিয়াক্ট দেওয়া, এগুলো যে কতটা কাপুরুষের মতো কাজ সেটা এরা চিন্তা করে না। বলুন তো আমি জীবনে কতজন মানুষকে এভাবে ট্যাগ দিয়েছি, বা যুক্তিতে না পেরে চোরের মতো হাহা রিয়াক্ট দিয়ে চলে এসেছি? বলতে পারবেন? 0। এবং শুধু আমি না, আমার পরিচিত যত মানুষ আছে, আমার পরিবার, কাছের বন্ধুবান্ধব, তারা কোনো দিন এমন কাজ করে নাই আর করবেও না। তাহলে এবার চিন্তা করে দেখুন, যারা এমনটা করে তারা আসলে কেমন মানুষ। তো আমি আর যাই হই এদের মতো কাপুরুষ না, বরং ঠিক তার উল্টা। যত ভয়ঙ্কর প্রতাপশালী হোক না কেন কোনো সরকার বা রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, যা ঠিক মনে হয়েছে সেটা লিখতে কখনো ভয় করিনি, আর ইনশাল্লাহ করবও না। যে যত মিথ্যা অপবাদই দিক না কেন, যখন যেটা লেখার সময় পাবো আমি ঠিকই লিখে যাব। আবার কেউ ভালো কাজ করলে তাকে বাহবাও দেই এবং সামনেও দেব। আমার কোনো সরকার বা কারো সাথেই কোনো শত্রুতা নেই। বিগত সরকারও যদি ভবিষ্যতে কোনোভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে ভালো কাজ করে, আমি কিন্তু তখন তাদেরকেও বাহবা দেব। একটা মানুষ যেমন কখনোই 100% ভালো বা খারাপ হয় না, তেমনি কোনো রাজনৈতিক দলেরও যে একদম সবাই খারাপ কিংবা সবাই ভালো এমন ভাবাটাও কিন্তু যৌক্তিক না। অন্ধ ভক্তি কিংবা অন্ধ ঘৃণা দুটোই ভুল, দুটোই এক ধরনের মানসিক অসুস্থতা। আমার শত্রুতা শুধু অন্যায়, অসভ্যতা আর যা কিছু খারাপ তার সাথে, আর আমার বন্ধুত্ব ন্যায়, ভদ্র, সভ্য আর যা কিছু ভালো তার সাথে। সেই জন্ম থেকেই এমনভাবে চলেই এত দূর এসেছি, এর ব্যতিক্রম কখনো মেনে নেইনি, ইনশাল্লাহ সামনেও নেব না। তো এরপর 2018তে এসে স্বাধীনতার চেতনার আড়ালে দেশের সাধারণ জনগণের স্বাধীনতার আর কিছুই অবশিষ্ট ছিল না। কিন্তু কারও সেই সত্যি বলার সাহস ছিল না। দেশের মানুষ যেন জেগে জেগে ঘুমাচ্ছিল, কিংবা হয়তো বেঁচে থেকেও মরে গিয়েছিল। তারপর তখনকার কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের শুনতে হলো তারা নাকি 15 টাকা সিট ভাড়া দিয়ে 38 টাকার খাবার খেয়ে লাফালাফি করে। আন্দোলন যে বিষয়ই হোক না কেন, একটা দেশের প্রধানমন্ত্রীর ছাত্রদেরকে এমন কটু কথা বলা কতটা দুর্ভাগ্যজনক সেটা তুলে ধরতেও আমি পিছপা হইনি। আপনারা কি জানেন যে 2024-এর এই কোটা সংস্কার ছাত্র আন্দোলনের মতোই প্রায় হুবহু আরেকটা ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেই 2018-র জুলাইয়ের শেষে? সেটা ছিল নিরাপদ সড়কের জন্য আন্দোলন। আমাদের সবার জীবনেই নানান জটিলতা আছে, কিন্তু এই সহজ ব্যাপারটাও কেন জানি অনেকে উপলব্ধি করতে পারেন না। আমার এখনকার জীবন আমার সেই 6 বছর আগের জীবনের চেয়ে বহুগুণ বেশি জটিল। আমার ট্রাভেল, ব্যস্ততা, দায়িত্ব সব কিছুই অনেক গুণ বেড়ে গিয়েছে। আমার দুর্ভাগ্য যে এই 2024-এর আন্দোলনের সময় তেমনই কিছু ব্যক্তিগত জটিলতার কারণে আমি দেশের খবরাখবর একদমই রাখতে পারিনি। কিন্তু সেই 2018 আন্দোলনের সময় আমার সুযোগ ছিল দেশের খবরাখবর রাখার, এবং আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। 30শে জুলাইয়ের এই পোস্ট দিয়ে শুরু, তারপর সরকারের পুলিশ দিয়ে ছাত্রদের মারার বিরুদ্ধেও লিখেছিলাম। আমাদের দেওয়া করের টাকা দিয়েই কিন্তু এই পুলিশের বেতন দেওয়া হয়, তারপর কিনা সরকার সেই পুলিশ দিয়েই আবার আমাদের ছাত্রদের পিটায়, আর আমরা চুপচাপ বসে বসে সেটা দেখেছি। এর দায় কিন্তু আমাদেরও ছিল। একটা সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, তারা যদি জোরপূর্বক দেশ শাসন করতে পারে, কোটা সংস্কার, নিরাপদ সড়ক চাওয়ার দাবি পিটিয়ে গুলি করে থামিয়ে দিতে পারে, তাহলে আমাদের 71-এর পূর্বে সেই পরাধীন অবস্থার সাথে এই অবস্থার কি পার্থক্য ছিল? কিসের আমরা স্বাধীন দেশ ছিলাম? একদম যেন ডেজাভু। এই পোস্ট যদি আমি এই 2024-এর আন্দোলনের সময় হুবহু পোস্ট করতাম, কেউ কিন্তু ভাবতেও পারতেন না যে এই কথা আমার সেই 2018-তেই বলা হয়ে গেছে। আর সেই আমাকে কিনা এরা বলতে আসে বিগত সরকারের দালাল। কতটা হাস্যকর! আপনারা যা 2024-এ করেছেন, আমি কিন্তু সেটা 2018-তেও করে এসেছি। কিন্তু সেদিন দেশের মানুষ একইভাবে ছাত্রদের পাশে দাঁড়ায়নি, বা হয়তো কোথাও আমাদের কিছু না কিছু কমতি ছিল, তাই সেবার আমরা পারিনি। কিন্তু তাই বলে এবার সফল হয়ে সেবারের আন্দোলনে অংশ নেওয়া মানুষগুলোকে দয়া করে ছোট করবেন না যেন। চলুন দেখাই এবার আন্দোলনের অবস্থার সাথে কি অদ্ভুত মিল ছিল সেই আন্দোলনের। আর থাকবেই বা না কেন সেই একই স্বৈরাচারী সরকারের একই স্বৈরাচারী কর্মকাণ্ড। আমি সেই আন্দোলনের সময় এত পোস্ট করেছিলাম যে সব একটা একটা করে পড়া সম্ভব না, তাই দ্রুত কয়েক সেকেন্ড করে থেমে থেমে এগিয়ে যাব। আপনারা প্রয়োজন হলে ভিডিও পজ করে পড়ে নেবেন। তো এবারের মতোই গতবারও সব কিছুকে ভুয়া গুজব বলে প্রমাণের বহু চেষ্টা হয়েছে। আমি যত ভিডিও প্রমাণাদি যাই হাতে পেয়েছি সেটাই তুলে ধরে একটার পর একটা পোস্ট করে গেছি। বিভিন্ন নিউজ চ্যানেলে প্রমাণ পাঠানোর উপায় পোস্ট করেছি। তারপর কি হলো বলুন তো? সরকার ইন্টারনেট বন্ধ করে দিল, ঠিক এবার যা করেছিল।
আর সব কিছুর দোষ এবারের মতোই সেই জামাত শিবিরের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। সম্ভব হলে আমার এই পোস্টটা পড়ে দেখবেন। আমি তখনই বলেছিলাম যে আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই, কাজেই সরকারের পক্ষে বা বিপক্ষে বলে আমার ব্যক্তিগতভাবে কোনো লাভ নেই। আমার শুধু যা দেখার এবং জানার সুযোগ হয় তারই ভিত্তিতে একজন মানুষ হিসেবে আমার যেটা বলার দায়িত্ব আছে মনে করি আমি সেটাই বলি। আমার সেই আন্দোলনের খবর দেখার এবং জানার সুযোগ হয়েছিল এবং আমি আমার জায়গা থেকে যতটা সম্ভব চেষ্টা করে গেছি। তারপর এক সময় এবারের মতোই সরকারের দালালরা এসে সব কিছুকে ভুয়া গুজব বলে নাটক শুরু করলো। সেই দালালরা ছিল সেই আন্দোলনের রাজাকার। মজার ব্যাপার হলো, আমার আগের পোস্টে যার দালালির প্রমাণ দেখলেন, গিয়ে দেখুন এবারের আন্দোলনেও সেই ব্যক্তি ঠিক একই কাজ করেছে। এই যে দেখুন এই পোস্টে আরেকজনের দালালির প্রমাণ। কাজেই দালাল কারা এবং তারা কী ধরনের লেখা পোস্ট করেছে আমি খুব ভালো করেই জানি। তারা হয় বলেছে সরকার ছাত্রদের আঘাত করেনি, কিংবা বলেছে বিএনপি জামাত সব কিছুর জন্য দায়ী। এমনকি এমনও বলেছে যে সরকার সব ঠিক করে দেবে, কাজেই ছাত্রদের ঘরে ফিরে যাওয়া উচিত। আমার কোনো পোস্টই কখনো এমন কিচ্ছু খুঁজে পাবেন না। আমার সেই 16ই জুলাইয়ের পোস্টেও কিন্তু এমন কিচ্ছু ছিল না। কাজে সেই 2018-তে আমি উল্টো রাজাকারদের কথায় ঘরে ফিরে যাবার বিপক্ষে বলেছিলাম। অর্থাৎ আমি যদি জানতাম যে এবারের আন্দোলনের বাস্তবতা হুবু একই পথে এগোচ্ছিল, মোট কথা আমি যদি 2024-এর এই দেশের অবস্থা পুরোপুরি জানতাম, তাহলে আমার অবস্থান কি হতো এবং আমি কি লিখতাম সেটা কিন্তু এই পোস্টেই পরিষ্কার প্রমাণ হয়ে যায়। সেবারও কিন্তু সেনাবাহিনী আমাদের ছাত্রদের সাথে ছিল না। এবারও শুরুতে একই অবস্থা ছিল, কিন্তু সেনাবাহিনীর সেই দালালির কথা আমরা কিন্তু ইতিমধ্যেই ভুলে বসে আছি। আর যে কখনোই দালালি করে নাই, উল্টো তাকে মিথ্যে অপবাদ দেওয়ায় ব্যস্ত হয়ে গেছি। আসলে কাহিনী কি জানেন? সেনাবাহিনীর বিরুদ্ধে সত্য বলাটা অনেক কঠিন, কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যে বলে বীরত্ব দেখানোটা খুবই সহজ, তাই তো? কি আর বলবো, হায় রে কপাল, কি অদ্ভুত মেরুদণ্ডহীন মানুষেরা। যাই হোক, তারপর আন্তর্জাতিক মাধ্যমেও আমাদের সেই আন্দোলনের খবর বের হওয়া শুরু হলো। আমিও সেগুলো যতটা সম্ভব ছড়িয়ে দেবার চেষ্টা করে যেতে থাকলাম। আর সরকারও পুরোদমে তার স্বৈরাচারী কার্যকলাপ চালিয়ে যেতে থাকলো। আর ছাত্রলীগের পাণ্ডা বাহিনী ছাত্রদের গণহারে আক্রমণ করতে থাকলো। বহু ভিডিও প্রমাণ এখনও আমার এইসব পোস্টে রয়ে গেছে। সেই সময়ই কিন্তু আমি এইসবের জন্যে সরকারের পদত্যাগ দাবি করার কথাও পর্যন্ত লিখেছি। কিন্তু সমস্যা হলো, এক সরকার যাবে, তারপর আরেকটা আসবে, তারপর সময়ের সাথে সাথে আবার সেই সরকারও স্বৈরাচারী আচরণ শুরু করবে। কাজে আমি এখনও মনে করি এটা কোনো সমাধান না। সরকারের ক্ষমতা কমিয়ে সেটা জনগণের মাঝে ফিরিয়ে আনাই এর একমাত্র দীর্ঘস্থায়ী সমাধান। তখনও আমি সেটা লিখেছিলাম, আবার এবার সরকার পতনের পরেও আবার ঠিক একই কথা লিখেছি। কাজে আমার অবস্থানের কিন্তু কোনোই পরিবর্তন হয়নি। যাই হোক, তারপর এক সময় গুজব বলে সব সত্যকে ঢেকে দেওয়া শুরু হয়ে গেল। আমার এখনও মনে আছে আব্দুল নূর তুষারের সেই হতবিহ্বল চেহারা, যখন তাকে উত্তর দেওয়া হলো যে ভিডিওতে ছাত্রদের আক্রমণ করতে যাওয়া সেই লুঙ্গি পরা সন্ত্রাসীরা নাকি আসলে ছদ্মবেশী পুলিশ ছিল। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমরা যারা সাহস করে অনলাইনে সত্য তুলে ধরেছিলাম, সরকারের সমর্থকরা বেশ জোরে সোরে একদম টার্গেট করে আমাদেরকে আক্রমণ করা শুরু করলো। ছাত্রদেরকে ইতিমধ্যেই পিটিয়ে গুলি করে থামিয়ে দিয়েছিল, আর দেশের বাকি মানুষ তো সেই কাপুরুষের মতো ঘুমাতেই থাকলো। দেশের মানুষের কাপুরুষতা নিয়ে আমি সেদিনের মতো এতটা হতাশ সম্ভবত আর কখনো হইনি। তখন মনে হয়েছিল কী লাভ এত কিছু লিখে, আরও কত কি হলে তবেই জেগে উঠবে এই দেশের মানুষ। আমার দীর্ঘ 6 বছর অপেক্ষা করতে হয়েছে এই প্রশ্নের উত্তর জানার জন্যে। আরও একটা মানুষ কিন্তু সেদিন জেগেছিল, বলুন তো কে? ডক্টর ইউনূস। ওনার জন্যও খারাপ লাগছিল যে এই মানুষটার এত সুন্দর কথা শোনার শক্তি কবে হবে আমাদের দেশের এই ঘুমিয়ে থাকা মানুষদের। আশা করি অন্তত এখন হবে, দেখা যাক আমরা শুনি কি না। যাই হোক, এগুলো আমার ইতিহাস না, এই দেশ আমাদের সবার, কাজে এগুলো আমাদের সবার ইতিহাস এবং আমাদের সবারই জানা উচিত। দুর্ভাগ্যজনকভাবে সেবার আমরা পারিনি, কিন্তু সেই আন্দোলনেও বহুজন বহু ত্যাগ স্বীকার করেছিল। সেবার আমরা হেরে গিয়েছিলাম বলে সেই ত্যাগের ইতিহাস ভুলে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। এক হিসেবে চিন্তা করলে সেবারের কমতিগুলো থেকে শিক্ষা নিয়েই হয়তো এবারের আন্দোলন সফল হয়েছে। যাই হোক, সরকারের আজগুবি কার্যকলাপ চলতেই থাকলো। আইটি মিনিস্টার এমনকি ইউটিউবকে পর্ন সাইট বানিয়ে দিল। তারপর একসময় বিল পাশ করে অনলাইনে স্বাধীনভাবে কিছু লেখার সুযোগ পুরোপুরি বন্ধ করে দিল। কিন্তু আমি কিন্তু থেমে যাইনি। সবার মতোই মাশরাফির ভক্ত ছিলাম আমি, কিন্তু সে যখন জাতীয় দলের ক্যাপ্টেন থাকা অবস্থায় রাজনৈতিক দলে যোগ দিল, তখন সেই হতাশার কথা লিখেও আমার বহুজনের মন্দ কথা শুনতে হয়েছিল। কিন্তু সময় কিন্তু ঠিকই প্রমাণ করে দিয়েছে যে আমি সেদিন ভুল লিখিনি। তারপর 2018 শেষে আসন্ন নির্বাচনকে সামনে রেখে
সরকারি দলের সমর্থকদের স্বৈরাচারী আচরণ তীব্র আকার ধারণ করল। তাদের অপছন্দের কিছু বললেই সোজা রাজাকার ট্যাগ দিয়ে দিত। এখন যেমন কিছু মানুষ তাদের পছন্দ মতো না বললেই দালাল ট্যাগ দিয়ে দেয়, অনেকটা সেই রকম। কাজে আজকের এই আচরণ কিন্তু সেই বিগত সরকারের মতোই স্বৈরাচারী আচরণ, অথচ এরাই সেই স্বৈরাচারিতার বিরুদ্ধে আন্দোলন করল। এদের এই অসভ্য হিপোক্রেসি কিন্তু দিনের আলোর মতোই পরিষ্কার। যাই হোক, সেই প্রহসনের নির্বাচন নিয়েছিল কত কত আয়োজন। আমার আশেপাশেরই বহু মানুষ যখন সেই নাটকে মহা উৎসাহে অংশ নিচ্ছিল, সেটা দেখে আমার দেশের মানুষের আদৌ বিবেক বলে কিছু আছে কিনা সেটা নিয়েই সন্দেহ হচ্ছিল। অথচ আমরা ডক্টর ইউনূসের মতো মানুষের জন্য এগিয়ে যাইনি, সেই নিয়েও আমি আক্ষেপ করেছিলাম। তারপর যখন নির্বাচনের আগে সরকার ইন্টারনেট বন্ধ করে দিল, সেটা নিয়েও লিখেছিলাম। সেই প্রহসনের নির্বাচনের ব্যাপারে বাংলাদেশের মানুষের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া না দেখে ব্যক্তিগতভাবে আমি দেশের ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড হতাশ হয়ে যাই। এমন একটা ভাব যেন এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচন করার অধিকারটুকু পর্যন্ত যদি না থাকে, কী করে সেই দেশের মানুষ নিজেদেরকে স্বাধীন ভাবতে পারে, সেটাই আমার বোধগম্য হচ্ছিল না। আপনাদের যেটা বুঝতে আরও 6 বছর লেগে গিয়েছিল, আমি কিন্তু সেটা নিয়ে সেই সময়েই বহুবার লিখেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ দেশের মানুষ সেদিন ঘুমিয়েছিল। সম্ভব হলে আমার সেই সময়ের এই পোস্টগুলো একটু পড়ে দেখবেন। এত বছর পর এই 2024-এ এসে দেশের মানুষ যে উপলব্ধিগুলো নিয়ে জেগে উঠল, আমি সেগুলো নিয়ে সেই 6 বছর আগের প্রহসনের নির্বাচনের সময়েই অনেক লিখেছিলাম। আপনারা আজকে যখন বলেন বিগত সরকার এত এত বছর ধরে এত এত অন্যায় করে এসছে, কিন্তু একবার ভাবুন তো, আপনারা তখন কোথায় ঘুমিয়েছিলেন? এতে কিন্তু আপনাদেরও দায় আছে। আমি সেই 2012 থেকে বিগত সরকারের স্বৈরাচারিতার বিরুদ্ধে আমার সীমিত সাধ্যের মধ্যেও ঠিকই লড়াই করে এসেছি। দেশের মানুষ 12 বছর পর শেষ পর্যন্ত ঘুম থেকে জেগে ওঠার সুবাদে অবশেষে সেই স্বৈরাচারিতার অবসান ঘটেছে, আর সেই জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন। কিন্তু দয়া করে বিগত সরকারের স্বৈরাচারিতার বিরুদ্ধে আমার বহু বছরের এই সুদীর্ঘ লড়াইয়ের পরও শুধুমাত্র মতের অমিলের কারণে আমাকে মিথ্যা অপবাদ দেওয়া আর গালাগালি করার এই অসভ্যতায় জড়িয়ে অযথাই দেশের মানুষের এই অর্জনকে ছোট করবেন না যেন। তো সেই প্রহসনের নির্বাচনের পর আমি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকটাই হতাশ হয়ে পড়ি। কাজেও আমার ব্যস্ততা আরও অনেক বেড়ে যায়। আমিও সেখানে আমার যথাসাধ্য পরিশ্রম করে প্রথম বাংলাদেশি হিসেবে গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার তথা পরিচালক হিসেবে পদোন্নতি পাই, এবং তার পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক সমস্যা এবং তার সমাধান নিয়ে ভিডিও তৈরি করে দেশের মানুষকে সাহায্য করার চেষ্টা শুরু করি। এর মধ্যেও সরকারের সমালোচনা করতে কখনোই থেমে যায়নি। সেই মন্ত্রী সাহেবের কথা মনে আছে, যিনি প্রায় 2 ম্যারাথন পরিমাণ রাস্তা হেঁটে নাকি স্কুলে যাতায়াত করতেন? তো এই ছিল আমাদের মন্ত্রীদের অবস্থা। সেই মন্ত্রী সাহেবেরা আমার গুগলের সাফল্যের খবর শেয়ার করতেন, আর আমি তারপরও তাদের ডিজিটাল বাংলাদেশের সমালোচনা করতাম। তো আমাকে তোষামত করে বা কোনো কিছু দিয়েই কেউ কখনো সুবিধাজনক কথা বলাতে পারেনি, ইনশাল্লাহ পারবেও না। আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই বলে যাব। তারপর সরকার যখন ফেসবুক ইউটিউবের স্বাধীনতায় হস্তক্ষেপ করে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া নিয়ে গর্ব করলো, আমি কিন্তু ঠিকই তার বিরুদ্ধে লিখেছিলাম। তো তারপর কোভিড চলে আসলো, ওনার কথা মনে আছে? সেই যে ফুসফুস স্যানিটাইজার দিয়ে ধুয়ে দেবার সমাধান দিয়েছিলেন, সেই সময় কোভিড নিয়ে এমন অনেক ভুলভাল কথা বলা হচ্ছিল। সেগুলো এড়িয়ে যেতে এবং সঠিক তথ্য দিয়ে মানুষকে সাহায্য করতে বেশ কিছু কন্টেন্ট তৈরি করেছিলাম। সেই সময় আমাদের সমাজে সফল ব্যক্তিদের মধ্যেও প্রতিনিয়ত দুর্নীতিবাজদের তোষামত করতে দেখা যেত। স্বাধীন দেশের সফল মানুষদের সেই দুঃখজনক পরাধীনতা নিয়েও আমি কিন্তু লিখেছিলাম। এরপর যখন আমার ফলোয়ার সংখ্যা মিলিয়ন ছাড়িয়ে যায়, তখন আবার মনে করিয়ে দিয়েছিলাম যে আমার সোশ্যাল মিডিয়ার কোনো কিছুর সাথেই আমার জীবনের সফলতার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি বা না করি, আমার কোনো ফলোয়ার থাকুক বা না থাকুক, তাতে আমার সফলতায় সামান্যতম কোনো প্রভাব পড়বে না। কাজে আমি যাই বলি তার পিছনে অন্য কোনো এজেন্ডা থাকার কোনোই অবকাশ নেই। উপরওয়ালার ইচ্ছায় আমি জীবনে অন্তত অতটুকু যোগ্যতা এবং স্বাধীনতা অর্জন করতে পেরেছি যে কারো পক্ষেই কোনো কিছু দিয়েই আমাকে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। জানি না কতজন বাংলাদেশির এমন একটা অবস্থান অর্জনের সুযোগ হয়েছে, কাজে হয়তো আপনাদের পক্ষে এমনটা যে সম্ভব সেটা কল্পনা করাটাও কিছুটা কঠিন। কিন্তু একটু চিন্তা করে দেখবেন যে এমন কোনো কারণ বের করতে পারেন কিনা যার কারণে আমি নিরপেক্ষতা বিসর্জন দিয়ে কারো পক্ষে বা বিপক্ষে কিছু বলবো। নিরপেক্ষ মানে এই না যে আমি সবার পছন্দ মতো কথা বলবো। নিরপেক্ষ মানে হলো আমার কাছে যা ঠিক মনে হয় আমি সেটা বলবো, এবং যাদের সাথে মতের অমিল হবে তাদের কথাও শুনে বোঝার চেষ্টা করব। অন্ধভাবে কারো পক্ষে বা বিপক্ষে বলবো না। চিন্তা করে দেখুন আপনারা কতজন এমনটা করেন।
শুধু এতটুকু করতে পারলেই কিন্তু আমরা জাতি হিসেবে বহুদূর এগিয়ে যাব। কাজে দয়া করে অন্তত একটু চেষ্টা করে দেখবেন। তারপর আল জাজিরা যে প্রতিবেদন করেছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, মনে আছে? সেটাকে যখন মিথ্যে গুজব বলে চালানোর চেষ্টা করা হচ্ছিল, সেই প্রচেষ্টা যে কতটা হাস্যকর এই পোস্টে সেটা তুলে ধরেছিলাম। মজার ব্যাপার হলো, তখনও কিছু মানুষ যারা আমাকে চেনে না বা জানে না, তারা কোথা থেকে উড়ে এসে আমাকে নানান ট্যাগ লাগানো শুরু করেছিল। এমনিতেই দেশের মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আগে থেকেই হতাশ ছিলাম, আর এই সবের পরে রাজনৈতিক বিষয়ে লেখার ইচ্ছা আরও কমে যায়। যাই হোক, এর মধ্যে ডক্টর ইউনূস যখন অলিম্পিকে এই সম্মাননা পেলেন, তখন আপনারা কতজন সেই খবর রেখেছিলেন জানি না, কিন্তু আমি ঠিকই সেটা সেলিব্রেট করেছিলাম। বিগত সরকার এবং তার সমর্থকেরা কিন্তু তখন ওনার ঘোর শত্রু। পারলে একজন বিগত সরকারের দালাল বের করে দেখান যে ওনার এই অর্জনকে সেই সময় আমার মতো বাহবা জানিয়েছিল। পারবেন বের করতে এমন একজন বিগত সরকারের দালাল? পারবেন না, কারণ তেমন কেউ কখনোই এমনটা করতো না। দেখুন, আর কত প্রমাণ দেব? যা দিয়েছি, এরপরও যদি কারো মনে হয় আমি বিগত সরকারের দালাল, তাহলে সে নিঃসন্দেহে অন্ধ। আর যারা জেনে শুনে শুধুমাত্র মতের অমিল হয় আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, তারা কোনোভাবেই সভ্য মানুষ হতে পারে না। তারা অবশ্যই অসভ্য, এবং আমি কখনোই তাদের পাশে দাঁড়াবো না, সেটা যত মহৎ কাজের জন্যই হোক না কেন। স্বৈরাচারিতা এবং অসভ্যতা কখনোই গ্রহণযোগ্য নয়, এরপর আর কোনো কথা থাকতে পারে না। তো এখন তারা তাদের সেই অসভ্যতার পুরো কাহিনী বাদ দিয়ে মাঝখান থেকে আমার এক কমেন্টের স্ক্রিনশট নিয়ে নিজেদের মিথ্যেকে সত্য প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু আজ পর্যন্ত এই এক কাটপিস করা স্ক্রিনশট ছাড়া আর কোনো প্রমাণ তারা দিতে পারল না। যখনই বলি গর্ত থেকে বের হয়ে আসুন লাইভে, চলুন একসাথে দেখি কি দেখাবেন, আগে পরের কমেন্টগুলো সহ পুরো চিত্রটা দেখি আমরা, তখনই তাদের দম শেষ হয়ে যায়। এই যে দেখুন, আমার সেই কমেন্টের আগে পরে কি অসভ্যতাটাই না তারা করেছিল, শুধুমাত্র মতের অমিল হওয়ার কারণে। এমন অসভ্যদের অসভ্য বলা এবং তাদের পাশে না দাঁড়ানো যদি কোনো অপরাধ হয়, তাহলে হইলাম আমি অপরাধী। আর এই অসভ্যতা মেনে না নিলে যদি দালাল হইতে হয়, তাহলে হইলাম আমি দালাল। কিন্তু আমি এখনও বিশ্বাস করি যে আমাদের দেশে ভালো মানুষের সংখ্যাই আরও অনেক বেশি, এবং সেটা আমার পরবর্তী পোস্টগুলোতে আপনাদের বহুগুণ বেশি মানুষের অনেক অনেক ভালোবাসাই প্রমাণ করে দিয়েছে। কাজে সেই 1-2% অসভ্য মিথ্যাবাদীদের দালাল ট্যাগ দেওয়ায় আমার এগিয়ে যাওয়া থামবে না, ইনশাল্লাহ। আমি আমার কথা বলেই যাব। যারা অন্ধভাবে কোনো পক্ষকে সমর্থন করেন, তাদের আমার কথা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কাজে আপনাদের আমাকে নিয়ে ভাববার বা এমন অসভ্যতা করে নিজেদেরকে ছোট করার কোনো প্রয়োজন নেই। আর আমি আমার কাজ করেই যাব, সেটা আমার সহধর্মিনীর সাথে পৃথিবী ঘুরে বেড়ানোই হোক, কিংবা আমার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়াই হোক। It's my pleasure to welcome Zahid, Senior Director of Engineering at Google, to tell you more. Let's get Zahid on stage. I'm so excited to be here with you in Berlin, a city that pulses with innovation. And I'm honored to be on stage with Xiaomi, a company where innovation is not just a word, it's in the DNA. And defying expectations has become the norm. Xiaomi and Google share this vision, and so we've been working together in improving the experience on HyperOS and integrating AI capabilities directly into your Xiaomi devices. And I'm super excited to share with you today that we're also bringing Gemini to the 14T series and future flagships of Xiaomi right out of the box. আপনারা যারা আমাকে ভালোবেসে সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা বহুবার আমাকে এগিয়ে যাবার শক্তি জুগিয়েছে, আর সেই জন্যে আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন।